নরেন্দ্র মোদীর সভা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায় নো ভোট টু তৃণমূলের ডাক দিলেন, কি বলবেন? সম্পূর্ণ দুর্বৃত্ত পরিবৃত একটি দল, তাকে এই আসন্ন লোকসভা নির্বাচনে আমি আপনাদেরকে আহ্বান জানাবো একটা শপথ নেওয়ার জন্যে। আজকে আপনারা এই লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন, তারা একটা শপথ নিয়ে যান। তারা তাদের এলাকায় এইটুকু অন্তত প্রচার করুন যে এই দুর্বৃত্ত দল তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেওয়া যাবে না। তারা নারী নির্যাতন করেন, সন্দেশখালীর ঘটনা আপনারা জানেন, শিক্ষা দুর্নীতি, খাদ্য দুর্নীতি, বাসস্থান দুর্নীতির কথা আমি তো বললাম। এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও নয়, এই শপথ আমাদের নিতেই হবে, যাতে 2026 সালের বিধানসভা নির্বাচনে তাদের বিদায়ের পথটা দেখিয়ে দেওয়া যায় যে তোমরা এই পথ দিয়ে অনেক দৌরাত্ম্য করেছো, অনেক চুরি জচ্চুরি ছেঁচড়ামি করেছো, এবার এসো। তাই সেই জন্যে এই লোকসভা নির্বাচন থেকেই তার উদ্যোগ নিতে হবে। আপনাদেরকে সেই শপথ নেওয়ার কথাই অনুরোধ করব যে নো ভোট টু তৃণমূল, তৃণমূলকে একটা ভোটও নয়। না, নো ভোট টু তৃণমূল তো উনি তো বলবেন, কারণ হচ্ছে উনি বলছেন যে পরীক্ষিত হয়ে গেছে বিজেপি, এই তৃণমূল পরীক্ষিত হয়ে গেছে। তো পরীক্ষিত হয়ে যাওয়ার পর তাকে তো আর লাগবে না। সে 13 বছর ধরে কি করেছে তৃণমূল, এটা তো পরিষ্কার প্রমাণিত। তাই এখন এই মুহূর্তে নো ভোট টু তৃণমূল, তাই তো নো ভোট টু তৃণমূল এই কথা তো তিনি বলবেন। তিনি নতুন দলে এসছেন, তিনি চাইবেন যে দলে তিনি গেছেন মানুষ তাদের ভোট দিক এবং তাদেরকে পরীক্ষা করার সুযোগ করে দিক বাংলায়। অন্তত বাংলায় নতুন করে, যেহেতু বাংলায় কংগ্রেস ছিল, সিপিএম ছিল, তৃণমূল 13 বছর ছিল, এবং তৃণমূল 13 বছর যে রয়েছে অনেক আশা নিয়ে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল। আশা হত হয়েছে মানুষ, এবং এত চরমভাবে হয়েছে ভাবা যায় না, কল্পনাতীত। এমন দুর্নীতি ভূভারতে কোনোদিন হয়েছে বলে জানা নেই। এত নোংরামি, নষ্টামি, ভণ্ডামি রাজনীতির নামে, মা মাটি মানুষের নামে অকল্পনীয় জায়গায় চলে গেছে। অভিজিৎ গাঙ্গুলি হয়তো রাজনীতিতে আসতেন না, তার বক্তব্য অনুযায়ী বলছি, তিনি বলছেন পাপাচারে সমাজ এত ভরে গেছে, শুধু আদালত চত্বর থেকে সমাজকে ধৌত পরিশুদ্ধ করা যাবে না। হয়তো এই কথা তিনি আগেও বলেছিলেন, তাই হয়তো তিনি বাধ্য হয়ে সামাজিক লড়াইয়ে নিজেকে নিয়োজিত করার জন্যই রাজনীতিতে এসেছেন। তাই তার তো মনে হতেই পারে নো ভোট টু তৃণমূল, কারণ তৃণমূলকে ভোট দিয়ে আর কি পাবে? 13 বছর যেটা পেয়েছে ওটাই পাবে, তার বেশি তো পাবে না। কিছু টাকা পাবে, কিছু ভাতা পাবে, কিছু শ্রী পাবে, কিছু ভান্ডার পাবে, তার বাইরে রইলটা কি? তার বাইরে কি আছে? তার বাইরে চুরি অপা আছে, তার বাইরে ডাকাতি আছে, নোংরামি আছে, নষ্টি আছে, সিন্ডিকেট ডাজ আছে, তার বালি চুরি আছে, গরু চুরি আছে, কয়লা চুরি আছে, আমাদের মাছ চুরি, ওটাও আবার জানি মাছ চুরি, সাজার মাছ চুরি, জমি চুরি, হ্যাঁ, তো 100 দিনের কাজ চুরি, আমাদের আবাস যোজনা টাকা চুরি, কিসের চুরি আছে, মানে চুরিশ্রী আছে, চুরিশ্রী দেখতে পাওয়া যাচ্ছে। তাই হয়তো উনি বলছেন নো ভোট টু তৃণমূল। যে সন্দেশখালী নিয়ে এই মুহূর্তে উত্তাল বঙ্গ রাজনীতি, সৌগত রায় মন্তব্য করেছেন যে সন্দেশখালীর মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে তার কোনো তথ্য প্রমাণই নেই। আমি অন্য কথা বলি, ওনার কাছে প্রমাণ কি আছে? সৌগত বাবুর কাছে কী প্রমাণ আছে যে অত্যাচার হয়নি মহিলাদের উপরে বা কারো উপরে? কোনো অত্যাচার সন্দেশখালীতে হয়নি। এতগুলো এপুসের সব মিথ্যা, এতগুলো কর্মকাহিনী সব মিথ্যা। শাহজাহান বিপুল টাকার মালিক এমনি হয়ে যেতে পারে, অর্থাৎ কোনো কিছু না করে তিনি হঠাৎ করে বিপুল টাকার মালিক হয়ে গেলেন, এটা খুব বাস্তব সত্য। এবং একটি মহিলা অত্যাচারিত হয়নি। যারা পিঠে করতে রাত 12টার সময় গেছে তাদের একটি মহিলার গায়ে হাত দেয়নি কেউ, একটা বক্র চোখে কেউ তাকায়নি, সামান্যতম শিলতানি করেনি, ধর্ষণ তো দূরের কথা। শিবু মা বলেছে প্রত্যেক মহিলাকে, উত্তম প্রত্যেক মহিলাকে বোন বলেছে, শিবু মা বলেছে, আর প্রত্যেক মহিলাকে বোন বলেছে। আর শাহজাহান এই মহিলাদেরকে শিবজ্ঞানে পুজো করেছে, মানে মহিলারা তো আর শিব হয় না, মা দুর্গা, মা সরস্বতী হয়, মা কালী হয়, পূজা অর্চা করেছে। এইটাই কি সত্য? যদি এইটা সত্য প্রমাণিত না হয়, যদি তার এই বক্তব্য মিথ্যে বলে প্রমাণিত হয় তদন্তে, তাহলে সৌগতবাবু এই বয়সে কি ফাঁসির দড়ি নিজেই গলা পড়ে নেবেন? মিথ্যাচারের জন্য ফাঁসির দড়ি নিজেই কি গলায় টেনে নিয়ে পড়ে দেবেন নাকি? এইটার উত্তর উনি দিক। ওনাকে আগে তদন্ত করার আগে মাননীয় বলেন, উনিও বলছেন, তাহলে কি উনি মাননীয়ের জায়গায় চলে গেছেন নাকি? আমি শুধু এই প্রশ্নটা করি, উনি কি মাননীয়ের জায়গায় চলে গেছেন? কারণ মাননীয় কামদুনিতে
এই অসহায় মহিলা তাকে চরিত্রহীন বলেছিলেন। মাননীয় হাঁসখালিতে যে মেয়েটি ধর্ষিতা তার সাথে প্রেম ছিল না কি ছিল সব বলেছিলেন। কামদনিতে মাননীয় বলেছিলেন ওরা নাকি মাওবাদী। সে শিলাদিত্যদের ওই যারা সারের দাম কেন বাড়ছে বলতে বলেছিল মাওবাদী। তার মাননীয় অনেক অগ্রিম বলে দেন। তেমন কি আজকাল সৌগতবাবু কি সিদ্ধিলাভ করেছেন নাকি? সিদ্ধিলাভ তাই কি অগ্রিম বলে দিচ্ছেন নাকি? যেমন তাপস রায় সিদ্ধিলাভ করেছে। কবে সিদ্ধিলাভ করেছে? 10ই জানুয়ারি, যেই দিনে মানে বিবেকানন্দের জন্মদিন ছিল, গত 10ই জানুয়ারি। সেই দিনে ইডি তার বাথরুমে গিয়েছিল, টয়লেটে গিয়েছিল না কোথায় গিয়েছিল, তার কিচেন রুমে গিয়েছিল। তখনই তিনি বুঝে গেলেন যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল, যেদিকে তাকাই তৃণমূলের দুর্নীতি খুঁজে পাই। তারপরে তিনি সিদ্ধিলাভ করলেন এবং তৃণমূলে যোগদান করলেন, এই বিজেপিতে যোগদান করলেন, তৃণমূল ছেড়ে দিলেন। তিনি তৃণমূলে আর গণতন্ত্র খুঁজে পাচ্ছেন না। আমার বক্তব্য, এই পাগলামি তো সীমা থাকা উচিত এবং এই পাগলামি বন্ধ করার জন্য শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া উচিত। এই মিথ্যে কথা বলার জন্যও তো কোনো শাস্তি থাকতে পারে। যে মানুষগুলো ন্যায় পাওয়ার আগে জনপ্রতিনিধিরা, নেতা মাথারা যদি মানুষকে বিপদগামী করে, অন্যায়কে প্রশ্রয় দেয়, তার জন্য কি আইন আছে সেই আইন মতে তো তাদের বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত। তিনি তো টাকা খুঁজছিলেন, নারদার টাকা, ওই টাকাটা কি কাগজ ছিল? টাকা মাটি টাকা ছিল নাকি? ওটা উনি প্রমাণ করে দিক তো ওটা মাটি ছিল, ওটা খবরের কাগজ, শুধু খবরের কাগজ ছিল, ভেতরে কোনো কিছু ওই স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল না, এটা খালি বলে দিক। ধন্যবাদ। নাম না করেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে সায়নী ঘোষ বলেছেন যে উনি তো প্রত্যেকটা রায় দেওয়ার আগে গোমূত্র দিয়ে গার্গেল করে নিতেন। কি বলবেন? কে গোমূত্র দিয়ে গার্গেল করতেন? আচ্ছা, গোমূত্র দিয়ে গার্গেল করতেন না কোনো অন্য কিছু দিয়ে গার্গেল করতেন, এটা কি গুরুত্বপূর্ণ? রায়টা গুরুত্বপূর্ণ। তার রায়গুলো মিথ্যে ছিল। আমি ধরলাম তার বিজেপির প্রতি টান আছে, আমি ধরলাম তার সিপিএমের প্রতি টান আছে, আমি ধরলাম তার কংগ্রেসের প্রতি টান আছে, তৃণমূলের প্রতি টানটা নেই, আমি ধরলাম। তো তার এই বিচার আচার যেগুলো বাস্তবায়িত হয়েছে, যারা জেলে গেছে গপ করে ধরেছে আর ঢপ করে ঢুকিয়ে দিয়েছে জেলে, সেগুলো কি মিথ্যে ছিল? তিনি যে দুর্নীতিগুলো ধরেছে সেটা তো প্রমাণিত সত্য দুর্নীতিগুলো ছিল। এগুলো কি গোমূত্রকে তদন্ত মানে এই বিচার এই ভার্ডিক দিলে সেটা ভালো রেখে, তাহলে তো গোমূত্র পবিত্র তো। তাহলে মানতে হবে গোমূত্র কিছু ক্যারিশমা আছে। গোমূত্রকে আমি ভালো মন্দ সব জানতাম না, সায়নীর কথায় জানলাম গোমূত্রের মধ্যে কী ধীশক্তি আছে, যে ধীশক্তি নিয়ে একটা অভিজিৎবাবু পয়দা হতে পারে, যে অভিজিৎবাবুকে এই রাজ্যের হাজার হাজার শিক্ষক সমাজ, সাধারণ মানুষ, সৌবুদ্ধি সম্পন্ন মানুষ তাকে কি বলছে? মাসিয়া বলছে, দেবতা জ্ঞানে পুজো করছে। তিনি হতে পারেন বিজেপি মনস্কতা, তা অসুবিধা কী আছে? তার বিচার আচার সিদ্ধান্তের মধ্যে বিজেপি কি থাকলো কি? নাকি অন্যায়ের প্রতিরোধ করা যাবে না? নাকি অনুপ্রাণিত জাস্টিস হতে হবে বাংলায়? অনুপ্রাণিত জাস্টিস না হলে কি তার কোনো মর্যাদা নেই? অভিজিৎবাবুর যে ভার্ডিক্ট, ঐতিহাসিক ভার্ডিক্ট, তারিখ পে তারিখে যে অভিযোগ আছে একটা জাস্টিসের বিরুদ্ধে, তারিখ পে তারিখ আদালতের বিরুদ্ধে তারিখ পে তারিখ অভিযোগ, বাংলার অন্তত তিনি ভেঙে দিতে পেরেছেন। এর জন্য তার কুর্নিশ পাওয়া উচিত। তারপরে তিনি বিজেপিতে গেছেন, তার মনে হয়েছে সমাজকে ধৌত পরিশুদ্ধ করার জন্য রাজনীতি দরকার, ভালো লোকদের রাজনীতিতে আসতে হবে। আর প্রধান বিরোধী দল যেহেতু বিজেপির কোনো আদর্শ হয়তো তার ভালো লাগে তাই এসছে। দুটো আলাদা সত্তা, দুটোকে গুলিয়ে দিয়ে চলবে না। বলুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন অপদার্থ জাজ ছিলেন এবং সঙ্গে ওর বউ থাকতো না এবং ওর বাড়িতে কোনো কাজের লোক ছিল না। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? ও একা একা কেন ঘরে থাকতো? কোনো আত্মীয় স্বজন নেই কেন? কেউ নেই কেন চারিদিকে? যখন সব ইন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো, বাড়িতে একটা কাজের লোকও থাকতো না বোধহয়। শোনেন, এটা আমার মনে হয় আইনে কোনো কিছু আছে কি না, কোনো ব্যক্তি মানুষ সম্পর্কে, কোনো বিশিষ্ট মানুষ সম্পর্কে, ভদ্রলোক সম্পর্কে এই কথা বলা যায় না। তার সাথে তার স্ত্রীর পরিমাণা ছিল কি ছিল না, এটা তার একদম ব্যক্তিত্বের ব্যাপার, একদম ব্যক্তিগত বিষয়, একদম ব্যক্তিগত। এটা বলতে পারে কার সাথে কার কোথায়। আমাদের দাম্পত্যে অনেক জায়গায় তো সমস্যা হয়, অনেক জায়গায় ভদ্রলোকরা তার আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। এই আমির খান তার স্ত্রীর সাথে কি বন্ধুত্বপূর্ণ সেপারেশন করেছে, বন্ধুত্বপূর্ণ সেপারেশন, এটা উদাহরণ। সেরকম অভিজিৎবাবুর সাথে তার স্ত্রী কী হয়েছে আমি জানি না, সেটাও যদি হয়ে থাকে অত্যন্ত স্বাস্থ্যকরভাবে সেপারেশনটা হয়েছে, অত্যন্ত স্বাস্থ্যকরভাবে যদি হয়ে থাকে। তো ওনারা তো মাথা ব্যথা কেন? ওনার ছেলেকে নিয়েও তো কি প্রশ্ন আছে শুনলাম। একটা ব্যক্তিকে নিয়ে এত অসম্মান করা যেতে পারে নাকি? কবি সুমন ঘাট কার নাম, মানে অনেকগুলো বিয়ে করার পর অবশ্যই ধর্ম পরিবর্তন করতে হয়েছে একটা মুসলমান মেয়েকে বিয়ে করার জন্য, নাকি খুব মেনে চলে নাকি ইসলাম ধর্ম? 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি? ভণ্ডামি করে। এখন আবার ওই বিয়ের জাতকল থেকে বেরিয়ে এসছে।
ওর নিজের দলের সব লোকগুলোকে দেখুন না, কত চরিত্রমান লোক সব বাস করছে। অভিজিৎ বাবু আজকে তার বোনের মতো হয়নি, তার ব্যক্তিগত চরিত্র নিয়ে আলোচনা করতে পারে কি? কাজের লোক কেন তার বাড়িতে থাকিনি, কেন তার বাড়িতে লোক আসে না, আত্মীয় স্বজন আসে না? হায় রে, নির্লজ্জতার শেষ সীমায় যদি আইন থেকে থাকে, আইনে তো পদক্ষেপ হওয়া উচিত। এর জন্য বাংলার পচনটা আমি বলতে চাইছি, এরা নাকি জনপ্রতিনিধি, এরা ভোট পাবে। আরে কল্যাণময় বাবু, কল্যাণবাবুকে বলে একটা কল্যাণময় আছে, চুরি করে জেলে, আরে একটা কল্যাণ, গালাগাল দিয়ে যাবে কোন ছেলে? মানুষ তো ঘৃণা করছে ঢেলে, মানুষ দেখতে পাচ্ছে চোখ মেলে। আমি অবাক হয়ে যাচ্ছি, ইনি এইভাবে গালাগাল করতে পারেন? উনি বলেছেন নাকি ইংরাজি 1 ঘন্টা নাকি টানা বলতে পারে না, তো মাননীয় খুব ভালো বলতে পারেন, বুঝি হিন্দিটা ইংরাজিটা, মানে হিন্দি ইংরাজি বলতে পারলে খুব ভালো, বাংলাটা ভালো করে ভালো দরকার নেই। উনি বাংলা কত ভালো বলতে পারেন এটা ছিল যোগ্যতা, ইংরাজি কত ভালো বলে এটা যোগ্যতা? উনি তো জাজমেন্টটা দিয়ে দিয়েছেন। তো যারা কেউ ইংরাজি খুব ভালো বলতে পারে তাদের জাজমেন্ট আর ওনার জাজমেন্ট দেখুন, এটাই তো স্বাগত। উনি কী করতে পেরেছেন, উনি ওনার জাস্টিস হিসেবে কী কর্মকাণ্ড করতে পেরেছেন? কেন গায়ে লেগে গেছে নাকি? আপনাদের চোদ্দে ধরে পেরেছে বলে গায়ে লেগে গেছে নাকি? আপনি কি চোরের মায়ের বড় গলা বলছেন নাকি? লজ্জা, ধিক্কার, ঘৃণা। আপনি আবার গালাগাল দিয়ে কী কথা বলেছেন সব দেখছিলাম, ভাবতে অবাক লাগছে। আমার মনে হয় আপনি বিজেপিতে আসবেন। শ্রীরামপুরে যারা বিজেপি থেকে দাঁড়াতে চায় তাদের চেতাবনী দিয়ে রাখছি, সাবধানে থাকুন। উনি আবার বিজেপিতে এসে টিকিট চেয়ে ফেলবেন না তো? আমার খুব আতঙ্ক আছে। ধন্যবাদ। কাজী মাসুম আক্তার কি তবে এবার বিজেপিতে জয়েন করতে চলেছেন? আপনি না না, আমার সব কিছু গল্প নেই বাবা, আমাকে কেউ পাত্তা টাত্তা দেয় না। আমি অতি সাধারণ মানুষ, তবে অভিজিৎ গাঙ্গুলি কিছু মানুষের হৃদয় স্থান পেয়েছে, আমার বলতে ভালো লাগছে। সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল নির্বিশেষে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে অজস্র মানুষ আমাকে ভালোবাসে। আমার লড়াইয়ের জন্য, দেশের জন্য আমার রক্ত গেছে, সমাজের জন্য আমি বারে বারে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, একবার নয় অনেকবার, এবং বারে বারে লড়াইয়ে থেকেছি। রাস্তায় নেবে, শুধু এই চ্যানেলে নয়, শুধু খবরের কাগজের লেখায় নয়, বারে বারে হুমকি ধমকি পেয়েছি, চোখে চোখ রেখে কথা বলতে পেরেছি। দোদণ্ড প্রতাপ শাসক দলের বিরুদ্ধে স্রোতের অনুকূলে চলিনি, স্রোতের প্রতিকূলে চলেছি। এমন মানুষ বাংলায় অজস্র আছে, তাদেরকে শক্তিশালী করতে হবে, তাদেরকে সামনে আসতে হবে। হ্যাঁ, তারাই মাথা। সন্দেশখালীর যে আদিবাসী মহিলারা মাথা উঁচু করে চিৎকার করেছে, ওরাই হচ্ছে এমপি, ওরাই হচ্ছে এমএলএ, ওরাই হচ্ছে ভারত আত্মা, ওরাই হচ্ছে বাঙালি মা, ওরাই হচ্ছে বাঙালির সাহসিকতার মূর্ত প্রতীক, ওরাই সব। ওদেরকে আমি শ্রদ্ধা করি। বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বিজেপিকে বলি পিন্টু বাবু, কারণ মণিপুরে যখন এত ঘটনা ঘটছে তখন প্রধানমন্ত্রী কোথায় ছিলেন, আর বাংলায় 454টি টিম পাঠাচ্ছেন। হ্যাঁ, বিজেপির তো আর কাজ নেই, শুধু বাংলা নিয়ে পড়ে থাকবে। বিজেপি বা ভারত সরকারের দায়িত্ব গোটা ভারতবর্ষ দেখা। আপনি সারাক্ষণ চোর চিটিংবাজ ছ্যাচরকে নিয়ে গোটা বাংলাকে ছড়িয়ে দেবেন? আরে ওরা তো কয়েকটা জিনিস দেখতে চাইছে, একটু দিয়ে দিন, আবাস যোজনা হিসাবটা দিয়ে দিন, আরে 100 দিনের কাজে হিসাবটা দিয়ে দিন, তারপর কথাবার্তা বলুন। হিসেবটা ইউসিটা দিয়ে দিন না। আরে আপনাকে টাকা দিয়ে ইউসি দিন, তো কালকে ইউসি দিন, তারপর কথা বলুন। কালকে ইউসিটা জমা দিন, তারপর কথা বলুন। টাকা দিলে ইউসি দিতে হয়। আপনি সরকারি দপ্তর যাদেরকে টাকা দিচ্ছে ইস্যু চান না, তবে করাপশন হয় নাকি? আপনি করাপশন করেননি এটা প্রমাণ করুন, আপনার লোকেরা করাপশন করেননি এটা প্রমাণ করুন, তারপরে বিজেপি করবেন। কেন টাকা দেবো আপনাকে? জনগণের টাকা একবার চুরি করে আবার দেবে? টাকাটা কার? মোদিজি না আপনার, কারো বাড়ির টাকা নয়, এটা জনগণের ট্যাক্সের টাকা। সেই টাকা যখন আবাস যোজনা দেওয়া হয়েছে, 100 দিনের কাজে দেওয়া হয়েছে, লুটপাট হয়ে গেলে আবার টাকা দেবে, আবার জনগণের টাকা চলে যাবে। আগের টাকার হিসাব হবে, তারপর ফার্দার টাকা পাবেন। তাতে বাংলায় যদি গণবিক্ষোভ হবে। ধন্যবাদ। বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, নাম না করেই বলছেন, বিজেপি বাবুরা চেয়ারে বসে যখন রায় দিয়েছেন তখন তো রায় দিয়েছেনই, এবং তারপরেই চেয়ার থেকে নেমেই বিজেপিতে জয়েন করেছেন। আমি খুব খুশি, এদের মুখোশটা খুলে গিয়েছেন। এদের মতো মানুষদেরকে দেখে মানুষ বিচার চাইতে যাবে? বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? পাবেন বিচার। জাস্টিস নুর আলম তো আপনার মন্ত্রীও ছিলেন, তিনি দুঃখ করে একবার বলেছিলেন, আমি শুনেছি নিজে, যে মুসলমানদের যোগ্য লোকের অভাব আছে নাকি দাবি করা হয়। তো আমি তো জাস্টিস নুর আলম, আমাকে তো একটা সম্মানজনক পদ দিতে পারতো, আমাকে তো আইনমন্ত্রী করতে পারতো, আমাকে পশুপালন মন্ত্রী করলো। মুসলমান না আনিসুর রহমান পশুপালন, নুর আলম পশুপালন, পশুদের পালন করবে, গরু ছাগল দেখবে, তাই দুধ গাই।
তিনি দুঃখ করেছিলেন, পরবর্তীকালে সরে গিয়েছিলেন। এখন তিনি আর নেই, আমাদের মধ্যে নেই। হ্যাঁ, নূর আলম চৌধুরী তো জাস্টিস ছিলেন, আপনার তৃণমূল পার্টিতে নিয়েছিলেন না? ও আপনি করলে কোনো অসুবিধা নেই, অভিজিৎ বাবু এলে খুব অসুবিধা। সবাইকে আপনার অনুগ্রহ প্রাপ্তি হতে হবে বুঝি। লজ্জা করুন, ভাবুন যে পাপ, যে অন্যায়, যে পাহাড় তৈরি হয়েছে, সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনারা নৃত্য করছেন। আপনারা নোংরামি, নষ্টামি, মিথ্যাচারে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। ভাবছেন 1000 টাকা দিয়ে দিয়েছি, লোককে পড়ে নেব। ভিক্ষুক ভাবছেন বাংলার লোককে। না, আমি জানি না ভোটে কী হবে, আমার ওটা আলোচ্য বিষয় না। বাংলার মানুষ কতটা ভিক্ষুক এটা দেখার বিষয়। বাংলার মানুষ দুর্নীতির বিরুদ্ধে বলে কিনা এটা আমার দেখার বিষয়। বাংলার মানুষ ভণ্ডামির বিরুদ্ধে বলে কিনা এটা দেখার বিষয়। বাংলার মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায় কিনা এটা দেখার বিষয়। বাংলার যুবকরা চাকরি বাকরি চায় কিনা এটা দেখার বিষয়। বাংলার তরুণরা নিজস্ব স্বাধীন ব্যবসা বাণিজ্য করে মাথা উঁচু করে গুজরাট, মহারাষ্ট্রকে টপকাতে চায় কিনা এটা দেখার বিষয়। জনাদেশ যদি ওটা দেখার বিষয় হয়, তাহলে জনাদেশকে আমরা দেখব। যদি দেখি জনাদেশ চাইছে না, জনাদেশ কেবল ওই 500,000 চায়, বাংলার কোনো গতি নাই, এটাই প্রমাণ হবে ভাই। ধন্যবাদ। শেখ শাহজাহানের ফোনে একাধিক গুরুত্বপূর্ণ নথি ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই সেই ফোন লোপাট করে সেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে, এমনই বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শাহজাহানের তথ্য লোপাট করার জন্যই তো এই বিলম্বিত কর্মকাণ্ড। যা কিছু হচ্ছে তথ্য লোপাট হয়ে গেছে। ইডি, সিবিআই কি এখন তথ্য পাবে নাকি? কি মনে করেছেন? আমার বক্তব্য কিচ্ছু নয়, এই সকল লোকদেরকে 3rd ডিগ্রি প্রয়োগ করা উচিত। আমি আগেও বলেছি, তিহারে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি প্রয়োগ করো, সব মুক্তি বেরিয়ে আসবে। ও যে নিজেকে সিংহ বলছে না, ধরা পড়ে যাওয়ার পর নিজেকে সিংহ বলছে না, ওকে ছাড় পোকায় পরিণত করতে হবে। সিংহকে ছাড় পোকায় পরিণত করার জন্য কিছু অস্ত্রশস্ত্র আছে দেশে, কিছু আইন কানুন নিয়ম বিধি কিছু আছে না। তাই ওই যতগুলো ওই কাগজপত্র হয় লোপাট করা হচ্ছে, আমি মাননীয়কে বলছি ওই কাগজগুলো যাতে উদ্ধার করা যায়, যাতে করে দুষ্কৃতীকে শাস্তি দেওয়া যায়। এই দায়িত্ব কি শুধু ইডি, সিবিআইয়ের আপনার নয়? রাজ্যের দুষ্কৃতীদেরকে রক্ষা করা আপনার দায়িত্ব। উত্তর আপনি দিন। ধন্যবাদ। অরুণাভ ঘোষ বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় একজন রাজনৈতিক প্রস্টিটিউট, এবং উনি আরও বলেছেন যে এই বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লাথি মেরে ফেলে দেবে, এই ভবিষ্যৎবাণী উনি। দেখুন, এই যে শব্দটা, অর্থাৎ ওনাকে অনেক কিছু, যেমন স্বামী বিবেকানন্দকে কী বলা হতো, স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমি বলতে চাইছি না। বিড়ম্বনায় বিবেকানন্দ দেখবেন সারা জীবন ধরে তাকে নিয়ে, তার চরিত্র নিয়ে বিভিন্নভাবে কলঙ্কিত কুৎসা তৈরি করা হয়েছিল। স্বামী বিবেকানন্দের কথা বলছি, অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, আজকে মহাপুরুষ বলি আমরা। নেতাজি সুভাষচন্দ্র বসু তোজর কুকুর ছিলেন, তোজর কুকুর। তার জীবদ্দশায় তাকে হয়তো শুনতে হয়েছে এটা তোজর কুকুর, এটা তিনি কুকুর ছিলেন। অভিজিৎবাবুকে শুনতে হবে, অভিজিৎ তৈরি আছেন, কিন্তু ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ কি এর প্রতিদান দেবে না, এর উত্তর দেবে না? আমি পরিষ্কার বলি, আসলে অরুণাভবাবু কোথায় হারিয়ে গেছেন, তলিয়ে গেছেন। কংগ্রেস করতেন, অনেক ভালো ভালো গোল গোল কথা বলতেন। তিনি বিতর্কে আসতে চান, তিনি শিক্ষা নিয়েছেন কুণাল ঘোষের থেকে, যে সকালবেলা এমন একটা আপত্তিকর কথা বলবো, সারাদিন ধরে টিভি চ্যানেল ওটা নিয়ে চর্চা করবে। অরুণাভবাবু, আপনার গ্রহণযোগ্যতা এতটা কমে গেছে, আপনি ওই রাজনৈতিক প্রস্টিটিউট বলার পরেও খুব বেশি চর্চা হচ্ছে না। এই আপনারা কিছু লোক তুলছেন, আপনি চর্চার বাইরে চলে গেছেন, তাই আপনার কথা বাংলার লোক শুনতে চায় না। ধন্যবাদ। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হাজার হাজার চাকরি প্রার্থীর চাকরি খেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাই তিনি যেখান থেকেই দাঁড়াবেন সেখানে স্টুডেন্টদের নিয়ে যাবেন। আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। হ্যাঁ, এটা হচ্ছে উত্তেজনা সৃষ্টি করা। যাদের চাকরি চুরি হলো, গাছতলায় বসে আছে, তাদের চাকরি দেওয়ার নাম নেই। সুপার নিউমারি পোস্ট তৈরি করে, অতিরিক্ত শূন্যস্থান তৈরি করে, যারা অবৈধভাবে টাকা পয়সা দিয়ে চুরি চামারি করে চাকরি পেয়েছে, তাদের চাকরিকে সুরক্ষিত করার জন্য চেষ্টা করছে। একটাও চাকরি মানে বৈধতার কাজ করতে গিয়ে একটা অবৈধতাকে কোনো জাস্টিস এনটাইটেল করতে পারে না, কোনো জাস্টিস গ্রহণ করতে পারে না। একটা বৈধতাকে, ওটা তো অবৈধ কাজ। সুপার নিউমারি করে অবৈধ লোককে বৈধতা দেওয়া, তো সেই কাজ করতে গিয়ে ওই অবৈধভাবে চুরি করা লোকগুলোকে ভোটের বাজারে যাতে ব্যবহার করা যায়, তারা ভোটের বাজারে যাতে করে সরকারের বিরুদ্ধে না চলে যায়, তাদেরকে স্বপ্ন দেখানোর জন্য একজন স্বচ্ছ ব্রাহ্মতির বিচারককে বলি করতে ওনারা আটকাচ্ছে না। অর্থাৎ পাপীদের নিয়ে
চোরদের নিয়ে উনি ব্রিগেড তৈরি করতে চাইছেন। বাংলার মানুষ সেই ব্রিগেডে থাকবে না সেই ব্রিগেডকে ভেঙে চুরমার করে দেবে এই সামনের লোকসভা ইলেকশনে, সেটা ঠিক করুন। ধন্যবাদ। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভার ডাক দিয়েছেন ব্রিগেড গ্রাউন্ডে, কি বলবেন? উনি শুধু গর্জন করে যাবেন, আর চোরগুলো ওখানে বসে বসে গর্জনগুলো শুনবে আর ভোটের সময় অন্যত্র ভোট দিয়ে দেবে। ধন্যবাদ।